দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শকুর। দর্শক, প্রতিদিনই হসপিটালের যে খবরগুলো পাই সেখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে সে তথ্য পাই, ঠিক একই সঙ্গে প্রতিদিনই নতুন নতুন মৃত্যুর সংখ্যা পাই। কোনো কোনো দিন জানতে পারি হয়েছে নতুন রেকর্ড। প্রশ্ন থেকে যায় যে আসলে এই ধরনের ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়াতে যে আক্রান্ত সংখ্যা বাড়ছে কিংবা মৃত্যুর সংখ্যা বাড়ছে, এই জন্য আসলে দায়ী কারা, প্রতিকারী বা কী? আমরা কি শুধুমাত্র আমাদের পলিসি মেকারদেরকে দায়ী করব, নাকি আমরা যারা জনগণ আছি আমাদেরও দায় থেকে যায়? আসলে আমরা পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকের আয়োজনে একজন বিশেষ অতিথি রয়েছেন। আমরা আমন্ত্রণ জানাতে চাই রাজীব চৌধুরী, যিনি ভেক্টর ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমরা তাকে স্বাগত জানাই। স্যার, আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শক যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা চিকুনগুনিয়ার থাবা এই শিরোনামে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা চিকুনগুনিয়া এবং ডেঙ্গু, এই যে ডেঙ্গু চিকুনগুনিয়ার যে থাবার কথা বলছিলাম, প্রতিনিয়ত যে সংখ্যাটা বাড়ছে, গত মৌসুমের সঙ্গে যদি এই মৌসুমের কিছুটা তুলনা করার চেষ্টা করি, সেক্ষেত্রে সংখ্যাটা বাড়ছে, এটাও যেমন তথ্য পাচ্ছি, ঠিক একই সঙ্গে আমাদের ব্যবস্থাপনা তার দুর্বলতারও নতুন নতুন করে চোখে পড়ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? যদি সংখ্যার দিক থেকে বলেন তাহলে গত বছরের ঠিক এই মুহূর্তে যেটা ছিল সেই সংখ্যাটা ছিল, সেই সংখ্যার সাথে এই বছরের সংখ্যা প্রায় 1000 রোগী। আমাদের আপনারা জানেন যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল মিলে যে তথ্য আসে আমাদের কন্ট্রোল রুমে, সেই হিসাব অনুযায়ী প্রায় 1000 রোগী বেশি গত বছরের সাথে তুলনা করলে। আর মৃত্যুর সংখ্যাও যদি বলি, মৃত্যুর সংখ্যাও প্রায় ধরেন গোটা 20 মতো বেশি আছে। তো হিসাব করলে 24-এর সঙ্গে 25-এর এই সময় তুলনা করলে একটু বেশি, এটুকু বলা যাবে। আমরা তবে বেশিটা আবার আমরা ওরকম সিগনিফিকেন্ট নাম্বার না, যেটা আমরা পরিসংখ্যানের ভাষায় বলি, সেদিক থেকে বললে এটা খুব বড় ধরনের ব্যবধান না আর কি। ধরেন 1000 রোগী বেশি গত বছরের সাথে, আর রোগীর মৃত্যুর হার যদি বলি সেই দিক থেকে 20 জনের মতো বেশি আছে। কিন্তু আমরা যদি স্যার একটা জিনিস জানি যে একটা মৌসুমে এ ধরনের রোগ বাড়বে এবং সেটার ক্ষেত্রে কিছু প্রিকশনারি মেজার আছে, আসলে তো কমে আসার কথা, সেক্ষেত্রে বাড়ছে, সে সংখ্যাটা যতই বাড়ুক না কেন, এই যে বেড়ে যাওয়াটা, সেটার আসলে মূল কারণ হিসেবে কি দেখছেন? এখানে আসলে দায় সব দিকে আছে। যেমন ধরেন জনগণ হিসেবে আমাদেরও তো দায় আছে। কারণ হলো আপনারা সবাই জানেন ডেঙ্গুর জন্য যে মশা, যে সেইটা হলো এডিস মশা। আমরা সবাই জানি এডিসের দুইটা প্রজাতি, একটা হলো ইজিপ্টি এবং অ্যালবোভিক্টাস। এই দুটা মশাই ডেঙ্গু রোগটা ছড়ায় এবং চিকুনগুনিয়াও ছড়ায়। তো আমরা সবাই জানি যে এই মশাটা জন্ম নেয় আমাদের ঘরে বা ঘরের আশেপাশে যে যে কন্টেইনার গুলো আছে, যে আবাসস্থল আছে ওদের, স্বচ্ছ পানি যেখানে জন্ম নেয়, সেই পানিটা হয় আমরা ঘরে জমা রাখি অথবা বৃষ্টির কারণে জমে। তো এই পানির মধ্যেই কিন্তু এই মশাটা জন্ম নেয়। তো ধরেন আমাদের ঢাকা শহরের এখন অনেক বাসাতে ছাদ বাগান আছে, আবার অনেকের আঙিনাতে বাড়ির বারান্দায়ও ছাদ বাগানের মতো করে রেখেছেন। তো এইগুলিতে বৃষ্টির পানি জমবে, এটা স্বাভাবিক, এবং নিয়মিত পরিষ্কার করাটাও এক ধরনের চ্যালেঞ্জ। তো এই ধরনের কন্টেইনারে যদি ধরেন 4 দিনের বেশি বা 7 দিনের বেশি হয়, তাহলে ওইসব জায়গাগুলোতে আমাদের এডিস মশার জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক ক্ষেত্রে জন্ম নিচ্ছেও। আবার ঘরের মধ্যেও অনেকের ঘরে জানা অজানা কারণে অনেকগুলো কন্টেইনার পানি ভর্তি, মুখ খোলা অবস্থায় পড়ে থাকে। বিশেষ করে আমাদের ওয়াশরুমে যাদের পানি সবসময় থাকে না, ওরা জমা রাখেন, তো সেই সব বাসাতেও কিন্তু মশা জন্ম নেয়। তো এই জায়গাগুলো ধরেন সিটি কর্পোরেশন তো আমাদের বা পৌরসভাতে যারা মসকিটো কন্ট্রোলের জন্য নিয়োজিত কর্মী বা আমাদের অফিসাররা আছেন, ওনাদের তো আমাদের সবার বাসায় বাসায় গিয়ে এরকম দেখা সম্ভব না। সেক্ষেত্রে জনগণ হিসেবে আমাদের দায় হলো আমরা আমার নিজের ঘর এবং ঘরের আশেপাশটা পরিষ্কার যদি রাখতে পারি। পরিষ্কার রাখা বলতে যেটা বোঝাচ্ছি, তাতে করে স্বচ্ছ পানি না জমে থাকে 4 দিনের বেশি, সেটা যদি করতে পারি তাহলে কিন্তু এই যে যেটা বললেন যে একটা সিজনে হঠাৎ করে এই যে সংখ্যাটা বেড়ে যায়, এই বাড়াটা হবে না। হয়তো ডেঙ্গু একেবারে নির্মূল করা যাবে না, কিন্তু একটা সহনীয় মাত্রায় থাকবে। আমাদের সেক্ষেত্রে কি স্যার, আপনি যেমনটা বলছিলেন যে জনগণ হিসেবে আমাদের দায় আছে, আমাদের জনগণ কি এর ঝুঁকি সম্পর্কে কম জানছে, নাকি প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কেও খুব একটা আমলে নিচ্ছে না? আসলে বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টাকে যদি এভাবে বলি,
ধরেন সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন বা স্বাস্থ্য অধিদপ্তর বলি, ওনারা ওনাদের মতো করে জনগণকে উদ্বুদ্ধ করার ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছেন এবং নিয়েও আসছে দীর্ঘদিন যাবৎ। তবে আমি মনে করি যে এটা সচরাচর যেটা দেখা যায় যে যখন রোগী বেড়ে যায় তখন সবাই সব দিক থেকে চেষ্টা করে। আমার মতে এই জিনিসটা যদি আমরা বৎসরব্যাপী করতে পারি এবং যখন ডেঙ্গুর মৌসুমটা শুরু হয় মূলত জুন জুলাই যখন বৃষ্টিপাত শুরু হয় আমাদের দেশে, সেই থেকে একেবারে নভেম্বর পর্যন্ত কন্টিনিউ করে, এই সময়তে রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। এই সময়টুকুতে আমার মনে হয় যে আমরা যদি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একদম কন্টিনিউ করতে পারি এই যে হেলথ এডুকেশন ক্যাম্পেইন গুলা, তাহলে মনে হয় যে মানুষকে উদ্বুদ্ধ করা সম্ভব হবে। আর যদি শুধু ঢাকাকে বিবেচনা করি, আপনারা সবাই জানেন ঢাকা একটা জনবহুল শহর এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসেন এবং আবার ফিরে যায়, বিভিন্ন কাজের প্রয়োজনে আসে এবং ফিরে যায়। এই ধরনের একটা শহরে যদি ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হয় তাহলে এই জনসচেতনতাটাকে আরো জোরদার করা দরকার এবং এটাকে ধরেন এখন যেভাবে হচ্ছে এটা ঠিক আছে, এর বাইরেও আরো বিভিন্ন ভাবে করতে হবে। কারণ হলো জনসচেতনতাটা কিন্তু খুব কঠিন কাজ, মানুষের অভ্যাস বদলানো এটা একদিন দুদিনে করে সম্ভব না। এটা প্রতিনিয়ত প্রতিদিন একটা জিনিসকে বলতে হবে, বলতে 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 তখন দেখা যাবে একসময় মানুষ তার অভ্যাস এবং আচরণটা বদলাবে। আর আরেকটা হলো যে ঢাকা শহরে আমাদের যে স্কুলগুলো আছে, স্কুলে যদি ছাত্রদেরকে আমরা ভালোভাবে বোঝাতে পারি যে কোন কোন কন্টেইনার গুলাতে এডিস মশার জন্ম নেয় এবং ওদেরকে যদি দেখানো যায় বোঝানো যায়, তাহলে স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের বাসায় গিয়ে নিজের বাড়িটা অন্তত যদি পরিষ্কার রাখতে পারে তাহলেও কিন্তু বেশ কাজ হবে। এখনকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার অনেক বেশি প্রচারণা থাকে বা ইনভলভমেন্ট থাকে। আমাদের যারা এখনকার প্রজন্ম এবং অনেক সিনিয়র সিটিজেনরাও কিন্তু আমরা দেখি যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সচল বা সচেষ্ট থাকেন। সেক্ষেত্রে আমাদের প্রচারণার একটা বড় অংশ জুড়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা উচিত কিনা, বা সেক্ষেত্রে আপনার মতামত কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে, তবে এর বাইরে যেমন আপনারা আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের নিউজ পেপার, এইগুলোকে রাখতে হবে। কারণ বিশেষ করে টেলিভিশন কিন্তু অনেকেই দেখে, তো এই জন্য আমার মনে হয় যে টেলিভিশনটা হতে পারে আমাদের প্রথম চয়েস। আর সামাজিক মাধ্যম ঠিক আছে, যেমন ফেসবুক, টুইটার বা যারা এগুলা ইউজ করেন, এই একটা সার্টেন গ্রুপ এটা দেখেন, তো সেটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর সাথে সাথে আমি মনে করি যে টেলিভিশন, বিশেষ করে আমাদের সরকারি বেসরকারি, সরকারি একটা চ্যানেল মাত্র, আর বেসরকারি আপনারা তো অনেকগুলো চ্যানেল আছে, তো সেই হিসাবে আমার মনে হয় যে আমাদের সবাই যদি আমরা একটু দায়িত্ব ভাগাভাগি করে নেই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, বিশেষ করে মৌসুমের আগে থেকে, ধরেন মৌসুমটা শুরু হয় যেহেতু রোগী বাড়া শুরু করে জুন মাস থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, সেই হিসাবে আমরা যদি আরো অন্তত 3 মাস আগে থেকে মানুষকে বোঝাতে পারি যদি এই কন্টেইনার গুলা তাতে মশা জন্ম নেয় এবং আমাদের ঘরের মধ্যেই থাকে এগুলা বা ঘরের আশেপাশে আছে, যাতে করে এগুলাতে পানি জমে না থাকে, সেই ব্যবস্থা করি। আমরা স্যার আলোচনায় থাকবো। আমরা এই পর্যায়ে আমাদের ব্যক্তিগত জায়গাগুলো থেকে কি করণীয় সেগুলো নিয়ে যেমন আলাপ করেছি, কিন্তু সরকারের মোটা দাগে কিছু নীতি গ্রহণের বিষয় থাকে, সেক্ষেত্রে নীতির কোনো ফারাক বা গ্যাপ আছে কিনা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সরকার কি করতে পারেন সেগুলো আমাদের পরের এন্ডে আমরা আপনার কাছ থেকে তার উত্তর খোঁজার চেষ্টা করবো। তবে ছোট একটা বিরতিতে যাচ্ছি এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, উপভোগ করছেন কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার থাবা এই বিষয়ে আমরা আলাপ করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজীব চৌধুরী, যিনি ভেক্টর ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমরা বিরতিতে যাওয়ার আগে তার সাথে যেখানে আলাপ করছিলাম সেই আলোচনার রেশ টানছি, আমরা বিভিন্ন নতুন বিষয়ে তার কাছে প্রশ্ন করব। আরও একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমরা যেমন এর আগে ব্যক্তিগত উদ্যোগগুলো আমাদের কি করণীয় সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু দীর্ঘমেয়াদী যদি একটা
নীতির বিষয়গুলোতে আসি, আমরা পরিকল্পনা বা স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে চাই, সেক্ষেত্রে সরকারের অংশগ্রহণ তো সেক্ষেত্রে অনেক বেশি দরকারি থাকে। আমরা প্রতি বছর এ ধরনের প্রাদুর্ভাব দেখি, কিন্তু মোটা দাগে সরকারের আশানুরূপ অংশগ্রহণ কি আমরা দেখছি, বা সরকারের ক্ষেত্রে করণীয় বাকি? যদি পলিসির কথা বলেন, দুই, যেমন স্বাস্থ্য অধিদপ্তরের ওনাদের একটা পলিসি ওনারা ড্রাফট ফরম্যাটে করেছেন, এটা অলমোস্ট ফাইনাল স্টেজে আছে যতটুকু আমি জানি। আর স্থানীয় সরকার বিভাগেরও একটা পলিসি আছে। তো যেটা করা যেতে পারে, দুইটা পলিসিকে এক করে, কারণ হলো আপনারা জানেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য দুইটা মন্ত্রণালয় কিন্তু সমানভাবে কাজ করতেছে। একটা হলো যে রোগীদের ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ব্যবস্থাপনা হয়, আর হলো যে ভেক্টর ব্যবস্থাপনা। তো ভেক্টরের জন্য হলো রেসপন্সিবল মিনিস্ট্রি হলো স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার। তো স্থানীয় সরকারের বিভাগ, স্থানীয় সরকার তো দুইটা উইং, দুইটার মধ্যে আলাদা বিভাগ হলো যে স্থানীয় সরকার বিভাগ, ওনারাই হলো এটার জন্য রেসপন্সিবল। তো সেদিক থেকে ওনাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভার মাধ্যমে তো সার্ভিস দিয়ে যাচ্ছেন ওনাদের ভেক্টর কন্ট্রোলের জন্য। প্রতিনিয়ত যে লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড বা জনগণ উদ্বুদ্ধকরণের যে ব্যবস্থাপনা আছে, তো একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, দুইটা মন্ত্রণালয়ের যে আলাদা পলিসি আছে, সেই দুইটা পলিসিকে যদি এক করে একটা সমন্বিত পলিসি করা যায়, তাহলে মনে হয় যে আরো ভালো হবে, এবং দুইটা মন্ত্রণালয়কে আরো ভালোভাবে সমন্বয় করে কাজ করার সুযোগ হবে। এছাড়াও অন্য মন্ত্রণালয়, যেমন ধরেন আমাদের আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যুক্ত হতে পারে, তারপরে হলো শিক্ষা মন্ত্রণালয় যুক্ত হতে পারে, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় হতে পারে। এই ধরনের মন্ত্রণালয়গুলো ওনাদেরও তো কিছু কিছু জায়গায় ইনভলভমেন্ট প্রয়োজন হবে। যদি ছাত্রদেরকে নিয়ে কাজ করতে হয়, তাহলে শিক্ষা প্রয়োজন, আর ওইদিকে আবহাওয়া দরকার। হ্যাঁ, সেদিক থেকে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাথে করে নিয়ে আমাদের যে পলিসি হবে, সেই পলিসির মধ্যে কিন্তু ওনাদেরকে ইনভলভ করা প্রয়োজন আছে। আমরা একটা জিনিস দেখেছি, অন্যান্য দেশগুলোতে যখন এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করা হয় বা এই ধরনের যে প্রবলেমগুলোকে তারা দীর্ঘমেয়াদী সলিউশনের দিকে যায়, সেক্ষেত্রে কমিউনিটির একটা ভূমিকা থাকে, এবং কমিউনিটি ভিত্তিক যে ব্যবস্থাপনাগুলো হয় সেগুলোই কিন্তু মোটা দাগে বড় মেয়াদে সফলতা পাওয়া যায়। আমরা কি আমাদের এই ধরনের সমস্যাগুলোকে কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি, যে অ্যাওয়ারনেসগুলো কমিউনিটির মাধ্যমে হওয়া উচিত, বা সেটা যদি হয়ে না থাকে তাহলে ওদের ভবিষ্যতে কি আমরা কমিউনিটি ভিত্তিক এই ধরনের সমাধান খোঁজার চেষ্টা করতে পারি কিনা? এখন আমার জানা মতে এখনো পর্যন্ত যা হচ্ছে সব সরকারি ব্যবস্থাপনায়, এবং কমিউনিটির কাছে আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে কমিউনিটির মধ্য থেকে এটার উৎস হোক, সেই অর্থে এখনো ভাবে হয়নি। তো এখন যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স দেখেছি। তো বাংলাদেশ পার্সপেক্টিভে এই মডেল কার্যকরী কিনা, আমার মনে হয় যে এই ক্ষেত্রে গবেষকদের একটা বিশাল ভূমিকা আছে। বা টেস্ট কেসও করা যায় কিনা, কোন একটা পার্টিকুলার এরিয়াতে একটা টেস্ট কেস করে তারপরে যদি তার পজিটিভ আউটকাম পাওয়া যায়, তাহলে মোটা দাগে সবাইকে অ্যাকোমোডেট করা। এক্স্যাক্টলি ওইটাই বলতে চাচ্ছি। তো এই কাজটা কিন্তু সরকারের চেয়েও, বিশেষ করে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে গবেষণা হয়, ওনাদের দায়িত্ব হলো এই কাজটুকু করা। তো একটু ডেঙ্গির ক্ষেত্রে যেহেতু প্রশ্নই আসছে, তো ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু গবেষণা আপনি যদি অন্য অসুখের সাথে তুলনা করেন, তুলনামূলক কম। তো এখানে গবেষণা আরো বাড়াতে হবে। যারা গবেষক আছেন তাদের দায়িত্ব হলো এই মডেলটা টেস্ট করে দেখা, যে যেটা বললেন আপনি, একটা ছোট স্কেলে বা একটা ঢাকা শহরকে যদি আমরা 4-5টা ভাগ করে একটা অংশে এটা টেস্ট করে দেখি যে এই মডেলটা কার্যকরী কিনা বাংলাদেশ পার্সপেক্টিভে, তাহলেই মনে হয় ভালো হবে। তো এই ক্ষেত্রে গবেষকদের একটা বিশাল দায়িত্ব নেওয়া উচিত এবং ভূমিকা থাকা দরকার। আমরা আমাদের বিভিন্ন সময় দেখেছি মৌসুমী অনেক রোগবালাই হয়, তার মধ্যে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া এটা আমাদেরকে অনেক বেশি প্রভাব ফেলেছে, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে, এবং প্রত্যেক বছরই আমরা সেটা দেখি। এই ধরনের রোগের বাইরেও যে মৌসুমী যে রোগগুলো হয় সেইগুলো ম্যানেজমেন্ট করবার জন্য সারা বছরে আমাদের কি ধরনের কার্যক্রমগুলো থাকা উচিত? শুরুতে একটু বলে নিই, ডেঙ্গুকে এখন কিন্তু আপাতত মৌসুমী বলা যাবে না। কি জন্য? আপনি যদি আমাদের গত কয়েক বছরের ডেটা দেখেন, সারা বছরই কিন্তু রিপোর্ট হয় রোগী। সেই দিক থেকে ডেঙ্গু এক সময় ছিল, যখন শুরুতে আমাদের প্রথম আউটব্রেক হলো 2000 সালে, এবং এর সাবসিকুয়েন্ট কয়েকটা বছর পর পর যখন রোগী দেখলে তখন হয়তো এটা সিজনাল ছিল,
যে একটা নির্দিষ্ট সিজনটাতে রিপোর্ট হতো। কিন্তু এখন আর ডেঙ্গিকে সিজনাল অসুখ হিসেবে বিবেচনা করাটা মনে হয় ঠিক হবে না। আমাদেরকে ধরে নিতে হবে ডেঙ্গু এখন সারা বছরই রিপোর্ট হবে এবং বছরব্যাপী কার্যক্রম নিতে হবে। এটা হলো এক। 2 নম্বর আরেকটা যেটা বললেন যে এরকম সিজনাল যে অন্য অসুখগুলো আছে সেগুলোর ব্যাপারে তো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য দপ্তরের অধিদপ্তরের ওনাদের নির্দিষ্ট কার্যক্রম আছে। তো সেই হিসাবে ডেঙ্গিরও ওনাদের কার্যক্রম আছে। তো আরো একটু জোরদার করা দরকার, কার্যক্রমগুলোকে আরো জোরদার দরকার এবং কোঅর্ডিনেশনও প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর একটু নিবিড় যোগাযোগ হলে এই বিশেষ করে ভেক্টর ব্যবস্থাপনা এবং ডেঙ্গি ব্যবস্থাপনাটা চিকিৎসা এবং আমাদের মশা ব্যবস্থাপনা, মশা নির্মূলের জন্য বা মশা কন্ট্রোল যেটাই বলি, তো আরো ভালো হবে আর কি। আপনি যখন সমন্বয়ের কথা বলছিলেন স্যার, যদিও আমাদের অনুষ্ঠানে খুব বেশি সময় নেই, আমরা দেখছি যে সরকার কিংবা এনজিও তার সঙ্গে সাধারণ জনগণ, এই 3 গ্রুপের একটা সমন্বয় ভালো ফলাফল দিতে পারে। আমাদের সেই সমন্বয়ের অভাবটা কিন্তু এনজিওর সাথেও কিন্তু আমরা দেখছি, যদি সংক্ষিপ্তভাবে এটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি যেটা আমাদের দেশের কনটেক্সটে যদি বলি, এনজিওদের ভূমিকা অনেক ভালো ভালো আছে। বিশাল স্বাস্থ্য ক্ষেত্রে ওদের বিশেষ করে টিবি, লেপ্রোসি, তারপরে হলো এইচআইভি, এইগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওনাদের ভালো ভূমিকা আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এনজিওদের সঙ্গেও এখানে স্বাস্থ্য অধিদপ্তর বা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি ওনাদের সঙ্গে যদি ইনভলভ হয়, ওনাদেরকে যদি ইনভলভ করে, আমার মনে হয় যে যেহেতু ডেঙ্গুটা সারা দেশে ছড়াই গেছে এখন এবং বছরব্যাপী রোগ, সেক্ষেত্রে এনজিওদের এখানে ইনভলভমেন্টের দরকার আছে। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে, যারা দেখছেন এই মুহূর্তে, আমরা মানুষকে সচেতন করতে চাই, আপনি টেলিভিশনের ভূমিকার কথা বলছিলেন, সেসব দর্শকদের কি বার্তা দিতে চান এই ধরনের ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য? আমি এক কথায় যদি বলি, আমরা আমাদের ঘর এবং ঘরের আশেপাশে যাতে দীর্ঘদিন পানি জমে না থাকে, অ্যাটলিস্ট 4 দিনের বেশি যদি কোথাও পানি জমে থাকে, পাত্রটার পানিগুলো পরিষ্কার করে ফেলি এবং যেই পাত্রে পানি ছিল সেই পাত্রটা ভালো মতে পরিষ্কার করি। শুধু ফেলে দিলে হবে না, কারণ ডেঙ্গু মশার ডিমটা পারে কিন্তু পাত্রের কিনারের সঙ্গে। কিনারটা একটু ঘষা দিয়ে যেন পরিষ্কার করি, যাতে করে আবার পানি রাখলে ওখান থেকে ডিমটা ফুটে বাচ্চা বের না হয়। আমরা আমাদের নিজের ঘর এবং আশপাশ যদি পরিষ্কার পানি জমতে না দেই, তাহলে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক কমে যাবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকেও এবং আপনাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমরা প্রায় একটা কথা বলে থাকি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে পরিবারের একজন সদস্য হারিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন যে তার হারানোর বেদনা। আমরা হয়তো দিন শেষে সংখ্যা গুনছি, আমরা হয়তো মেজার করার চেষ্টা করছি যে মোটা দাগে একটা দেশের কতজন মানুষ আক্রান্ত হলো, কতজন মারা গেল। আমাদের কাছে প্রত্যেকটা জীবনই গুরুত্বপূর্ণ। তাই আমরা আসুন সচেতন হই এবং এ ধরনের ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া প্রতিরোধ করবার ক্ষেত্রে নিজে অনেক বেশি এগিয়ে আসি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।